কলকাতার খুব কাছে অবস্থিত পৈলান বা জোকায় কলকাতার অন্যতম সুন্দর মন্দিরটি অবস্থিত। আজকে চলুন আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখাবো এই কলকাতার বিখ্যাত মন্দিরটি, সাথে জেনে নেব নানা গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে জানিয়ে রাখি এই মন্দিরে আসার উপায়। শিয়ালদার NRS হসপিটালের সামনে থেকে 235 নম্বর পৈলানগামী বাসে চড়ে এই মন্দিরে আসতে পারেন। তবে আমরা এসেছিলাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে নেমে। কিন্তু বহুদিনের প্রচেষ্টার পরে আজকে আমরা সফল হয়েছি এবং আজকে আমরা এখন হাফ রাস্তায় শখের বাজার যে অটো স্ট্যান্ডটা, ওখান থেকে অটো ধরে যেতে গেলে আমরা 400 টাকা মতো রিজার্ভে অটো চাইছিল। সেখানে আমরা উবের দেখলাম যে 300 টাকাই হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য আমরা একটা উবের ভাড়া করেছি। প্রচণ্ড রোদ বাইরে, আর অটোতে যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে অটো দুটো চেঞ্জ করতে হবে শখের বাজার থেকে। তো সেক্ষেত্রে যারা আপনারা আসতে চাইবেন তারা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে নেমে ওখান থেকে শখের বাজারের অটো স্ট্যান্ডে অটো ধরে সেখান থেকে পরপর আসতে পারেন, অথবা কোথা থেকে যেন ডাইরেক্ট বাসও যায় না ওখান থেকে, মহানায়ক উত্তম কুমার থেকে ওখান থেকে ডাইরেক্ট বাসও আছে। এছাড়া কেউ যদি দমদম হয়ে আসতে চান সেক্ষেত্রে মাঝেরহাট এসে মাঝেরহাট ব্রিজের কাছ থেকে পৈলান জোকাগামী বাস চড়ে এই মন্দির পর্যন্ত সহজেই পৌঁছে যাওয়া যায়। এছাড়া এক্সাইডের মোড় থেকে আপনারা পৈলানগামী বাসে চড়ে সোজা এই মন্দিরের সামনে নামতে পারেন। তাছাড়া বেহালা চৌরাস্তা থেকে পৈলান বা জোকাগামী বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে চড়ে এই মন্দিরের সামনে সহজেই এসে নামা যায়। শখের বাজার থেকে গাড়ি ধরে আমরাও মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম একদম মন্দিরের সামনে। এখানে মন্দিরে অনেক রকম নিয়ম আছে, যেমন মন্দিরের গেট দিয়ে যেই তুমি ভেতরে ঢুকবে তোমার আর ক্যামেরা ইউজ করা যাবে না। তো সেই কারণে ক্যামেরা ইউজ করতে চাইলে গেটের বাইরে থেকেই যতটুকু আমাদের নেওয়া যায় ততটুকু আমরা ভিডিও করে নিচ্ছি। তো ভেতরে গিয়ে মোবাইল ইউজ করা যাবে, ছবি তোলা যাবে, আবার কিছু কিছু জায়গা বলছে ভিডিও করা যাবে না মোবাইল দিয়ে। তো দেখা যাক কী করতে দেয় কী করতে দেয় না, সেটা ভেতরে যাওয়ার পরেই জানা যাবে। যতটুকু সম্ভব আমরা ভিডিও করার চেষ্টা করবো, যতটুকু ইনফরমেশন কালেক্ট করা যায়, বাকি তো দেখা যায়। চলুন আমার সঙ্গে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে হয়তো ম্যাক্সিমামটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, কারোর পক্ষে সম্ভব নয়, কারণ ভীষণ স্ট্রিক্ট এরা। আপনারা অবশ্যই এই মন্দিরটাকে একবার অবশ্যই ভিজিট করুন, কারণ মন্দিরটি এতটাই সুন্দর। এই মন্দিরের ভিতরের কারুকার্য, এই মন্দিরের স্থাপত্য, এগুলি চোখে না দেখলে ঠিক বোঝা যায় না যে ঠিক কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে এই মন্দিরটিকে বানানো হয়েছে। শ্রী স্বামীনারায়ণ, যিনি সহজানন্দ স্বামী নামেও পরিচিত, তিনি ছিলেন একজন যোগী এবং তপস্বী, যাকে তার অনুগামীরা কৃষ্ণের অংশ বলে বিশ্বাস করেন। তাকে ঘিরে গড়ে উঠেছিল স্বামীনারায়ণ সম্প্রদায়। এই সম্প্রদায়ের সম্পূর্ণ নাম হল বুচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম শ্রী স্বামীনারায়ণ সংস্থা, বা সংক্ষেপে যাকে বলা হয় বাপস। সারা বিশ্বে বর্তমানে এই বাপসের শাখা বিস্তৃত আছে। বিশ্বের 5টি মহাদেশে প্রতিষ্ঠিত 44টি মন্দিরের মধ্যে অন্যতম এই পৈলান স্বামীনারায়ণ মন্দিরটি। মন্দিরের ক্যাম্পাসটি সুবিশাল। মন্দিরের ভিতরে স্থাপত্য শৈলী দেখলে অবাক হয়ে যেতে হয়। মূল মন্দির গাত্রে শ্রী রামকৃষ্ণদেব, শারদা মাতা, সন্ত কবি, শ্রী চৈতন্যদেব, গণেশজি, দেবাদিদেব মহাদেব ইত্যাদি দেবদেবী মহাপুরুষদের মূর্তি খচিত আছে। মূল মন্দিরের গর্ভগৃহে শ্রী স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, রাম সীতা, শিব পার্বতী এবং হনুমানজির মূর্তি পূজিত হয়ে থাকে। মূল মন্দিরের ভিতরে বাচ্চাদের জন্য ট্রাম্পোলিংয়ের ব্যবস্থা আছে। এছাড়া মূল মন্দিরে ঢোকার আগে বাঁদিকেই পড়বে জুতো রাখার কাউন্টার। জুতো রাখার জন্য কিন্তু আলাদা করে কোনো টাকা দেওয়ার দরকার নেই। নির্দিষ্ট জায়গায় জুতো খুলে রেখে প্রবেশ করতে হবে এই মন্দিরের মধ্যে।
জুতো খুলে আমরা প্রবেশ করলাম মূল মন্দিরের ভেতরে। মূল মন্দিরটির কারুকার্য অসাধারণ। এই মন্দিরটির নির্মাণে কিন্তু কোনো ইট, সিমেন্ট বা লোহার রড ব্যবহার করা হয়নি। রাজস্থানী স্যান্ডস্টোন দিয়ে ইন্টারলকিং পদ্ধতিতে এই মন্দিরটি নির্মিত হয়েছে। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরটি কলকাতার অন্যতম সেরা এবং বৃহত্তম মন্দির। মন্দিরের গায়ে খোদাই করা অপূর্ব শিল্পকলা দেখলে সত্যিই বিস্মিত হয়ে যেতে হয়। এছাড়া এই মন্দিরটির নির্মাণে সাদা মার্বেল এবং রাজস্থানী লাল পাথরও ব্যবহার করা হয়েছে। মন্দিরটি প্রতিদিন সকাল 7:30টার সময় খোলে এবং দুপুর 12টা পর্যন্ত এটি খোলা থাকে। এরপর বিকেল 4টের সময় আবার খোলে, আবার রাত 8টার সময় এটি বন্ধ হয়ে যায়। মন্দিরের ভিতরে পরিবার নিয়ে খুব ভালো পোজ দিয়ে ফটো তুলে ইনস্ট্যান্ট সেই ফটোগুলোকে প্রিন্ট আউট করতে চাইলে এনাদের কাছে এসে যোগাযোগ করতে পারেন। এবার আসি মন্দিরের ভেতরে ভোগের ব্যবস্থায়। ভেতরে কিন্তু কোনো রকমের বাইরের খাবার অ্যালাউড নয়। মন্দির চত্বরের ভেতরে নির্দিষ্ট খাওয়ার জায়গা আছে, সেখানে আপনারা অর্ডার দিয়ে ভেজ খাবার খেতে পারেন। আর আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান সেক্ষেত্রে সকালে এসে যত তাড়াতাড়ি সম্ভব কুপন কালেক্ট করে নেবেন, আর সকাল 11:45-এর মধ্যে এসে কাউন্টার থেকে ভোগ সংগ্রহ করে নেবেন। এই মন্দিরে 2 ধরনের ভোগের ব্যবস্থা আছে। একটি হলো খিচুড়ি ভোগ, অপরটি গুজরাতি থালি। যদি আপনারা গুজরাতি থালি খেতে চান তাহলে 150 টাকা লাগবে পার হেড, আর খিচুড়ি ভোগ লাগবে 45 টাকা। আর যদি পার্সেল করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র খিচুড়ি ভোগই পাওয়া যায়, গুজরাতি থালি কিন্তু পার্সেল করা যায় না। খাওয়ার জায়গার ঠিক অপোজিটেই আছে এই বুকস এবং গিফট সেন্টার, যার ভেতরে মন্দির সম্পর্কিত হিউজ কালেকশনের বই আপনারা পেয়ে যাবেন। এছাড়া নানা রকম হার্বাল প্রোডাক্টস পেয়ে যাবেন এবং ডিভোশনাল গিফটস আইটেমও আপনারা এখানে পেয়ে যাবেন। নানা সুব্যবস্থার মধ্যে এই মন্দিরের ভেতরে দূর দূরান্ত থেকে আসা মানুষজনের জন্য গেস্ট হাউসের ব্যবস্থাও আছে, যদিও আপনাদেরকে কিন্তু আগে থেকে ফোন করে বুকিং করে রাখতে হবে। কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর মন্দিরের ভেতরে জায়গা না পেলেও বাইরেও কিন্তু ছোট বড় অনেক হোটেল আছে, যেখানে আপনারা থাকার ব্যবস্থা খুব সহজেই পেয়ে যেতে পারেন। মন্দির দর্শন করতে করতে প্রায় সন্ধে নেমে এলো। আমরা অপেক্ষা করতে লাগলাম মন্দিরে আলো জ্বলার। আমি ওয়েট করছিলাম যে কখন সূর্য অস্ত হবে আর কখন লাইটগুলো জ্বলবে। সেই কারণের জন্য কিছুক্ষণের জন্য আমরা মাঠে এখানেই বসেছিলাম। ভালো লাগছিল, হালকা হালকা বৃষ্টি হয়েছিল, তো গরমটা একটু কমও লাগছিল, তাতে সুন্দর ঘাস নরম নরম। তো আমরা ওখানে বসেছিলাম, বসে এখন দেখলাম সন্ধ্যে হয়ে গেছে, আলো জ্বালিয়ে দিয়েছে। তো একই সাথে দিনের ভিউ আর রাতের ভিউ দুটোই একসঙ্গে পাওয়া যাবে। আলো জ্বলার সাথে সাথে মন্দিরের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেল। মেঘে ঢাকা আকাশের নিচে এই সুন্দর মন্দিরটি একটি আলাদাই রূপ ধারণ করেছিল। কথিত আছে বাপস সংস্থার প্রতিষ্ঠাতা ভগবান শ্রী স্বামীনারায়ণ এক সময় 1781 সাল থেকে 1830 সালের মধ্যে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের সময় এই স্থান অতিক্রম করে তিনি যান। পরবর্তীকালে এই স্থানেই তারই পরিকল্পনা অনুযায়ী বাপস সংস্থা কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। যাই হোক, আজকের মতো এটুকুই। এবার বাড়ি ফেরার পালা। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।